আজকে আলোচনা করব ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট কি, ব্যালেন্স অফ পেমেন্টের সঙ্গে কী কী টপিক জড়িয়ে রয়েছে এবং ব্যালেন্স অফ পেমেন্টের উদ্দেশ্য কী এবং সেটি ন্যাশনাল অ্যাকাউন্টের সঙ্গে তার রিলেশনশিপ কী, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এখন আলোচনা করা যাক ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট, এইখানে ব্যালেন্স অফ পেমেন্টের যে বিষয়টি বলা হয়েছে, এই পেমেন্ট বলতে সাধারণত এখানে ট্রানজ্যাকশান শব্দটিকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ ট্রানজ্যাকশান, কোন ধরনের ট্রানজ্যাকশানগুলো ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে স্থান পায়? ব্যালেন্স অফ অ্যাকাউন্টের মধ্যে সাধারণত রেসিডেন্টের সঙ্গে যে নন রেসিডেন্টসের ট্রানজ্যাকশান, অর্থাৎ ট্রানজ্যাকশান রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট, এই যে ট্রানজ্যাকশানগুলো, সেই ট্রানজ্যাকশানগুলো ব্যালেন্স অফ পেমেন্টে স্থান পায়। এখন প্রশ্ন হচ্ছে রেসিডেন্ট কাকে বলা হচ্ছে? হু ইজ রেসিডেন্ট ইন অ্যান ইকোনমি? রেসিডেন্ট যারা কী করছে, রিসাইড করে কোনো একটা ইকোনমিক টেরিটরিতে, ইকোনমিক টেরিটরিতে যারা বসবাস করছে, একটি কোনো ইকোনমি বা বলা যেতে পারে কোনো একটি দেশের ইকোনমিক টেরিটরির মধ্যে যারা বসবাস করেন এবং ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের আমরা বলবো রেসিডেন্ট। সেটি সিটিজেন হতে পারে বা নন সিটিজেন পার্সনও হতে পারে। অর্থাৎ তারা যে ইকোনমিক অ্যাক্টিভিটি করছে তাদের সঙ্গে নন রেসিডেন্টের পার্থক্য কী? অর্থাৎ এরা ইকোনমিক টেরিটরি অফ অ্যান ইকোনমির মধ্যে বসবাস করে না বা থাকে না, বা সেখানে ইকোনমিক ট্রানজ্যাকশান সম্পন্ন করে না। কোথায় করে? অর্থাৎ আদার ইকোনমিক টেরিটরিতে এরা কী করে? ইকোনমিক ট্রানজ্যাকশান করে থাকে। অর্থাৎ ইন্ডিয়াকে যদি একটি ইকোনমি ধরা হয়, তাহলে ইন্ডিয়ান ইকোনমিক টেরিটরিতে যারা বসবাস করছে এবং যে ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তারা ইন্ডিয়ান রেসিডেন্ট, সেটি সিটিজেন হতে পারে, নন সিটিজেন হতে পারে। তা একটি ইকোনমির মধ্যে বা ইকোনমিক টেরিটরির মধ্যে কাদের মধ্যে ট্রানজ্যাকশানটা হয়, ফিনান্সিয়াল যে ট্রানজ্যাকশান বা নন ফিনান্সিয়াল যে ট্রানজ্যাকশান, সেগুলো কাদের মধ্যে হয়? এক রেসিডেন্টের সঙ্গে রেসিডেন্টও হতে পারে, রেসিডেন্ট অ্যান্ড রেসিডেন্ট, এটা এক নাম্বার। অপরদিকে রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট, এই দু ধরনের ট্রানজ্যাকশান হয়ে থাকে একটা ইকোনমির মধ্যে। ব্যালেন্স অফ পেমেন্টে সাধারণত এই ট্রানজ্যাকশানটা ইনক্লুড হয়ে থাকে। অপরদিকে রেসিডেন্ট অ্যান্ড রেসিডেন্টের যে ট্রানজ্যাকশান এবং রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্টের যে ট্রানজ্যাকশান, সেইটিকে ক্যালকুলেশন করা হয় ন্যাশনাল অ্যাকাউন্টের মধ্যে, ন্যাশনাল অ্যাকাউন্টসের মধ্যে, যেখানে জিডিপি বা জিএনপি ক্যালকুলেশন করা হয়। সেই জিএনপি ক্যালকুলেশনের ক্ষেত্রে এই দু ধরনের যে ট্রানজ্যাকশান, সেই দু ধরনের ট্রানজ্যাকশান সেখানে ইনক্লুড করা হয়। এবার ব্যালেন্স অফ পেমেন্টের সঙ্গে সংযুক্ত কিছু টার্মস আলোচনা করব। টার্মস ইউজেস ইন বিওপি, অর্থাৎ বিওপির মধ্যে ব্যবহার হয়ে থাকে। নাম্বার 1, ডাবল এন্ট্রি বুক কিপিং। নাম্বার 2, ইকোনমিক টেরিটরি। নাম্বার 3, ট্রানজ্যাকশান।
যে টার্মসগুলো বিওপিতে ব্যবহার হয়ে থাকে বা যে টার্মসগুলো সম্বন্ধে আমাদের জানা দরকার, ডাবল এন্ট্রি, ইকোনমিক টেরিটরি অ্যান্ড ট্রানজ্যাকশন। তাহলে ডাবল এন্ট্রি সিস্টেম সেটি হলো কি অ্যাকাউন্টিং প্রসিডিউর, অর্থাৎ বিওপিতে যে অ্যাকাউন্টিংটা করা হয়, যে পদ্ধতিতে করা হয়, সেটা ডাবল এন্ট্রি সিস্টেমে করা হয়। ডাবল এন্ট্রি সিস্টেম বলতে অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি ডেবিট সাইড থাকবে, একটি ক্রেডিট সাইড থাকবে, অর্থাৎ প্রত্যেকটা এন্ট্রি সেটা আইদার এক্সপোর্ট বা ইম্পোর্ট হোক বা অন্যান্য ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান হয়ে থাকে, যখন কোনো ট্রানজ্যাকশান হবে তখন সেটা একদিকে ডেবিট সাইড এন্ট্রি করা হবে, একদিকে ক্রেডিট সাইড এন্ট্রি করা হবে। তো সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ডাবল এন্ট্রি বুক কিপিং, অর্থাৎ বিওপি অ্যাকাউন্টটি তৈরি হয় ডাবল এন্ট্রি বুক কিপিংয়ের মধ্যে দিয়ে। ইকোনমিক টেরিটরিটা আমি আগে বলে দিলাম, ইকোনমিক টেরিটরি বলতে কী বোঝায়। এবার এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ট্রানজ্যাকশান। ট্রানজ্যাকশান বলতে এখানে আমরা যেটা বলেছিলাম পেমেন্ট ইকুয়াল টু ট্রানজ্যাকশান। তাহলে ট্রানজ্যাকশান বলতে এখানে কী বোঝায়? ট্রানজ্যাকশান এখানে সাধারণত 3 রকম ট্রানজ্যাকশান এন্ট্রি হয়, 3 রকমের ট্রানজ্যাকশান এখানে এন্ট্রি হয়। নাম্বার 1 এক্সচেঞ্জ, নাম্বার 2 ট্রান্সফার, নাম্বার 3 মাইগ্রেন্স। অর্থাৎ এক্সচেঞ্জ বলতে কাকে বোঝানো হয়? এক্সচেঞ্জ বলতে সাধারণত দ্রব্যের বিনিময়ে অর্থ প্রাপ্তি বা অর্থের বিনিময়ে দ্রব্য প্রাপ্তি, অর্থাৎ দুটো ইকোনমির মধ্যে আদান প্রদান ঘটে কোনো একটি দ্রব্য বা কোনো অর্থের, অর্থাৎ দুটো ইকোনমিক ভ্যালুর দ্বারা লাভান্বিত হন। সেটা আইদার ফিজিক্যাল নেচারের ইকোনমিক ভ্যালু হতে পারে বা ফিনান্সিয়াল নেচারের ইকোনমিক ভ্যালু। অর্থাৎ ধরা যেতে পারে 100 টাকার যদি দ্রব্য আমি বিক্রি করি ইউএসএতে, তাহলে সেই 100 টাকার যে দ্রব্যটি, সেই দ্রব্যটি আমি ফিজিক্যালি তাকে পাঠাবো এবং ইউএস আমাকে 100 টাকা দেবে। তাহলে টাকার ভ্যালুয়েশনের দিক থেকে ইন্ডিয়া লাভবান হলো, অপরদিকে ইউএসএ ফিজিক্যাল গুডসটি প্রাপ্ত হলো। তাহলে দু দেশই ইকোনমিক ভ্যালু প্রাপ্তি ঘটলো দু দেশের ক্ষেত্রেই। তো এইকে বলা হচ্ছে এক্সচেঞ্জ সিস্টেম। অপরদিকে ট্রান্সফার সিস্টেম কাকে বলা হয়? ট্রান্সফার সিস্টেম হচ্ছে একমাত্র একটি ইকোনমিক এন্টিটি শুধুমাত্র উপকৃত হবে বা ভ্যালুর প্রাপ্তি ঘটবে, অর্থাৎ এক্ষেত্রে অন্য ইকোনমি কোনো প্রাপ্তি ঘটবে না। অর্থাৎ ধরা যেতে পারে আমাদের দেশের কোনো নাগরিক আমেরিকার কোনো কোম্পানিতে চাকরি করছে এবং সেখানে চাকরি করার ফলে সেখানে ওই স্যালারি হিসেবে তিনি কিছু অর্থপ্রাপ্তি তার হচ্ছে এবং সেই অর্থপ্রাপ্তির পরে সে তার কিছুটা অংশ ভারতবর্ষে তার ফ্যামিলি মেনটেনের জন্য পাঠিয়ে দিল। তাহলে এক্ষেত্রে ভারতবর্ষ অ্যাজ এ ইকোনমি সেই টাকাটা বা সেই ভ্যালুটি তার প্রাপ্তি ঘটল, কিন্তু ইউএসএ যে দেশে তিনি অ্যাজ এ রেসিডেন্ট হিসেবে রয়েছেন সেই দেশে কিন্তু এক্ষেত্রে অর্থে কোনো প্রাপ্তি ঘটল না। তাই ইকোনমিক যে এন্টিটি, যে কোনো একটা ইকোনমিক এন্টিটি এই ট্রান্সফারের দ্বারা উপকৃত হয় বা ভ্যালু অ্যাড হয় সেই ইকোনমিতে। তাহলে ট্রান্সফার এবং এক্সচেঞ্জ এই দুটো বিষয় বলা হলো। এবার আমি আলোচনা করব মাইগ্রেন্ট বা মাইগ্রেশন নিয়ে। ধরা যাক ভারতবর্ষের কোনো একজন ব্যক্তি ভারতবর্ষের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ছেড়ে সে আমেরিকায় গিয়ে নাগরিকত্ব গ্রহণ করেছে। তাহলে আমেরিকান গভর্নমেন্ট তাকে নাগরিকত্ব দেওয়ার পরে ভারতবর্ষের যে সমস্ত সম্পত্তিগুলো তিনি ছেড়ে গেছেন সেই সম্পত্তিগুলোর উপর ক্লেম করবেন যে সেগুলো তার দেশের নাগরিকের সম্পত্তি। অর্থাৎ এক্ষেত্রে ভারতবর্ষের কাছে সেই মাইগ্রেন্টসের যে সম্পত্তিটি রয়েছে সেই সম্পত্তিটি কিন্তু লায়াবিলিটি হিসেবে ভারত সরকারের উপর বর্তায়, অর্থাৎ ভারতীয় ইকোনমির উপর সেটি একটি লায়াবিলিটি। অপরদিকে এটি অ্যাসেট হবে কার? অ্যাসেট হবে ইউএস ইকোনমি। অর্থাৎ এক্ষেত্রে মাইগ্রেন্টস যে ইকোনমিক ভ্যালু, মাইগ্রেন্টসের দ্বারা যে ইকোনমিক ভ্যালু কোনো ইকোনমির লাভ হয় সেটিও কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে স্থান দেওয়া হয়। তা এই 3 ধরনের ট্রানজ্যাকশান ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে ইনক্লুডেড হয়। এখন আমি নেক্সট ফেজটা আলোচনা করব। ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে কত রকমের অ্যাকাউন্ট মেনটেন করা হয়ে থাকে। নাম্বার 1 কারেন্ট অ্যাকাউন্ট, নাম্বার 2 ক্যাপিটাল অ্যাকাউন্ট, নাম্বার 3 ফিনান্সিয়াল অ্যাকাউন্ট,
অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট যেটা, সেটি হচ্ছে যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো কোনো লায়াবিলিটি ক্রিয়েট করে না, লায়াবিলিটি ক্রিয়েট করে না, সেই সমস্ত ট্রানজ্যাকশানগুলো কারেন্ট অ্যাকাউন্টে রাখা হয়। ক্যাপিটাল অ্যাকাউন্টে রাখা হয় যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো লায়াবিলিটি ক্রিয়েট করে, অর্থাৎ ক্রিয়েশন অফ লায়াবিলিটি, সেই সমস্ত ট্রানজ্যাকশানগুলো ক্যাপিটাল অ্যাকাউন্টে রাখা হয়। অপরদিকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টে রাখা হয় এই একই, যেটি লায়াবিলিটি ক্রিয়েট করে। তাহলে এটা আমাদের বেসিক জিনিসটা বোঝা গেল যে লায়াবিলিটি যারা ক্রিয়েট করে না তারা কারেন্ট অ্যাকাউন্টে থাকে, আর যে সমস্ত ট্রানজ্যাকশান লায়াবিলিটি ক্রিয়েট করে সেগুলো ফিনান্সিয়াল এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে থাকে। এখন ভারতবর্ষের যে ইকোনমি, সেই ইকোনমিকে ব্যালেন্স অফ পেমেন্টের যে বিষয়টি, সেই ব্যালেন্স অফ পেমেন্ট বিষয়টি দুটোই অ্যাকাউন্টের মাধ্যমে ক্যালকুলেশন করা হয়। নাম্বার 1 কারেন্ট অ্যাকাউন্ট, নাম্বার 2 ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে যেটা কারেন্ট নেচারের যে সমস্ত ট্রানজ্যাকশান, অর্থাৎ যেগুলো লায়াবিলিটি ক্রিয়েট করে না সেগুলো রাখা হয়, আর ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ইটসেলফ এবং তার মধ্যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে সমস্ত বিষয়গুলো বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টসের যে ট্রানজ্যাকশানগুলো, সেই ট্রানজ্যাকশানগুলো কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যেই ভারতবর্ষে স্থান দেওয়া হয়েছে। তাহলে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কী কী থাকছে? কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে থাকছে কি? নাম্বার 1 গুডস অ্যান্ড সার্ভিসেস, নাম্বার 2 ট্রান্সফার পেমেন্ট, নাম্বার 3 ইনকাম। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে থাকছে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি, এছাড়া ইনভেস্টমেন্ট, বড়োইং, এই বিষয়গুলি সাধারণত থাকছে। এগুলো সাধারণত কী করে? লায়াবিলিটি ক্রিয়েট করে। তাহলে এই কারেন্ট অ্যাকাউন্টে যে গুডস অ্যান্ড সার্ভিস যেটা রয়েছে, সেই গুডস এবং সার্ভিসটা যখন ব্যালেন্স অফ পেমেন্টে এন্ট্রি করা হবে, তখন কারেন্ট অ্যাকাউন্টকে আলাদা করে এখানে ডেবিট এবং ক্রেডিট সাইড থাকতে হবে। কারণ কারেন্ট অ্যাকাউন্টসের মধ্যে গুডস এবং সার্ভিসটিকে যখন অ্যাকাউন্টিং আকারে লিখব, তখন একদিকে ডেবিট সাইড, একদিকে ক্রেডিট সাইড লিখব। অর্থাৎ এক্সপোর্ট যেটা হবে সেটা ক্রেডিট সাইডে লিখব, আর ইম্পোর্ট যেটা হবে সেটা আমি ডেবিট সাইডে লিখব। অর্থাৎ এক্ষেত্রে আগমন ঘটছে, এক্ষেত্রে বহির্গমন ঘটবে অর্থের, অর্থাৎ ফিনান্সিয়াল কারেন্সির আগমন বহির্গমন ঘটবে। তাহলে এইরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই সাধারণত এই সার্ভিস এবং গুডসের ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট সাইডে আমরা এন্ট্রি করব। যেটা আসছে সেটা ক্রেডিট সাইডে, আর যেটা চলে যাচ্ছে সেটা ডেবিট সাইডে লিখব। খরচা এবং আয়ের হিসাবটা আমি আলাদা করে করব। তাহলে এবার ট্রান্সফার পেমেন্ট জিনিসটা কীভাবে লিখব, বা ট্রান্সফার পেমেন্ট বা রিসিপ্ট যেটা রয়েছে, এইখানে যে গুডস এবং সার্ভিসটা আমি বললাম, ট্রান্সফার পেমেন্ট আমি বলেছিলাম কি প্রথমেই, যে একটা ইকোনমি শুধুমাত্র ভ্যালু, একটা ইকোনমিতেই শুধুমাত্র ভ্যালু অ্যাড হবে। তাহলে ধরা যায় ইউএস থেকে ইন্ডিয়াতে কোনো ট্রান্সফার হয়েছে $1, তাহলে সেই ডলার ট্রান্সফার হওয়ার পরে সেটি কী হলো? ভারতবর্ষে এসে প্রবেশ করলো। দ্যাট মিনস সেটা ট্রান্সফার রিসিপ্ট, TRD রিসিপ্ট, অর্থাৎ ভারতবর্ষে সেটি ক্রেডিট সাইডে রিসিপ্ট হবে। এবং অপরদিকে যদি ভারতবর্ষ থেকে ইউএসএতে চলে যায়, তাহলে সেটি কী হবে? ডেবিট সাইডে সেটা লেখা হবে এবং এন্ট্রি করতে হবে। এবং ইনকামের ক্ষেত্রে যেটা কী হয়, ইনকামও একই বিষয়। ইনকাম সাধারণত প্রাইমারি ইনকাম বলা হয়ে থাকে। প্রাইমারি ইনকাম, এই ইনকাম হেডটি সাধারণত প্রাইমারি ইনকাম হেড নামে পরিচিত, আর ট্রান্সফার পেমেন্ট যেটি সেটা হচ্ছে সেকেন্ডারি ইনকাম নামে পরিচিত, সেকেন্ডারি ইনকাম। তো এই প্রাইমারি ইনকাম মানে হচ্ছে ইনকাম রিসিভড। এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টগুলো করা হয়েছিল, যেখানে আমি বলেছিলাম ফিনান্সিয়াল এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে যে এই লায়াবিলিটি ক্রিয়েশন হয়েছিল, সেই লায়াবিলিটি ক্রিয়েশন হওয়ার ফলে যদি সেটা ভারতবর্ষের ইকোনমিতে লায়াবিলিটি ক্রিয়েট হয়ে থাকে, তাহলে ভারতবর্ষকে সেই ইন্টারেস্ট বা ডিভিডেন্ড সেগুলো প্রোভাইড করতে হবে বিদেশি ইকোনমিকে। তাহলে সেক্ষেত্রে সেটা খরচের দিকে আসবে, অর্থাৎ ডেবিট সাইডে আসবে। আর ভারতবর্ষ যদি কোনো দেশকে ঋণ দিয়ে থাকে বা ইনভেস্টমেন্ট করে থাকে
বা কোনো অ্যাসেট ক্রিয়েট করে থাকে, তাহলে সেই ইন্টারেস্ট পাবে বা প্রফিট পাবে বা ডিভিডেন্ড পাবে, সেগুলো কী হবে, সেগুলো ক্রেডিট সাইডে এন্ট্রি হবে। তা এইরকমভাবে ইনকামে অর্থাৎ প্রাইমারি যে ইনকামটি, সেই প্রাইমারি ইনকামটি ডেবিট এবং ক্রেডিট সাইডে তার নেচার অফ ট্রানজ্যাকশান, সেটি রিসিভ নেচারের নাকি পেমেন্ট নেচারের, সেই অনুযায়ী সেগুলো ডেবিট বা ক্রেডিট সাইডে এন্ট্রি হবে। এইভাবেই একটা ইকোনমিতে কারেন্ট অ্যাকাউন্টের ক্যালকুলেশনটা করা হয়ে থাকে। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট আমি বলেই দিলাম, অ্যাসেট এবং লায়াবিলিটি যেগুলো রয়েছে, আইদার সেটা রিসিভ হতে পারে নেচারে বা পেমেন্ট নেচারে হতে পারে। ইনভেস্টমেন্ট আকারে সেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হতে পারে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হতে পারে, বা আদার ইনভেস্টমেন্ট হতে পারে, এবং বড়োইং হতে পারে, এক্সটার্নাল বড়োইং এটাও হতে পারে। অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে এই বিষয়গুলো থাকবে, যেখান থেকে কী হবে, কারেন্ট নেচারের ইনকাম প্রাপ্তি করবে। তাহলে বোঝা গেল ব্যালেন্স অফ পেমেন্টের যে কতগুলো অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টের মধ্যে কোন কোন বিষয়গুলো ইনক্লুডেড হয়। এবার আমি আলোচনা করব ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি অ্যান্ড ন্যাশনাল অ্যাকাউন্টস। ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ন্যাশনাল অ্যাকাউন্টস। ব্যালেন্স অফ পেমেন্ট আমি তোমাদের বোঝালাম, মানে বুঝতে পেরেছো আশা করি। ন্যাশনাল অ্যাকাউন্ট কোন জিনিসটা, আমি যেটা একদম প্রথমে বলেছিলাম যে ন্যাশনাল অ্যাকাউন্ট হচ্ছে রেসিডেন্ট প্লাস রেসিডেন্টের যে ট্রানজ্যাকশান, অ্যান্ড রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্টের যে ট্রানজ্যাকশান, অ্যান্ড নন রেসিডেন্টের যে ট্রানজ্যাকশান, সেই পুরো বিষয়টি এখানে দেখানো হয়ে থাকে। অর্থাৎ দেশের ইন্টারনাল যে ইনকাম হয়ে থাকে বা এক্সপেন্ডিচার হয়ে থাকে, সেটি যেমন এখানে এন্ট্রি করা হয়, তেমনি ব্যালেন্স অফ পেমেন্টের যে ট্রানজ্যাকশানগুলো, সেগুলো কিন্তু ন্যাশনাল অ্যাকাউন্টের মধ্যে সংযুক্ত করা হয়ে থাকে। অর্থাৎ জিডিপি যদি 100 টাকা হয়, তাহলে সেই 100 টাকা জিডিপির যে অংশটা, সেটা তো আমরা বুঝতেই পারছি, জিডিপি শব্দটার মধ্যে ডোমেস্টিক শব্দটা লেখা রয়েছে, ডোমেস্টিক মানে লেখা রয়েছে, অর্থাৎ এটা ইন্ডিয়ান ইকোনমিক টেরিটরিতে যে আয়টা হয়েছে, যেখানে সেটা রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট দুজনেই করেছে, রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্ট দুজনেই এই আয়টা করেছে, এবং ধরে নিলাম সেটা 100 টাকা। এবার এই 100 টাকার সঙ্গে এই ব্যালেন্স অফ পেমেন্ট থেকে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট থেকে, যেটা আমরা ইকুয়েশনে জানি যে জিডিপি জিএনপি ইকুয়াল টু হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। এই যে জিএনপির যে ইকুয়েশন, এই জিএনপির ইকুয়েশনের মধ্যে জিডিপির ইকুয়েশন, এই জিডিপির ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যে টোটাল যে প্রাইভেট কনজামশন প্লাস ইনভেস্টমেন্ট বা সেভিংস প্লাস গভর্নমেন্টের যে কনজামশন, সেগুলোর সঙ্গে এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে ব্যালেন্সটা, সেটা যদি যোগ করি তাহলে জিডিপি পাওয়া যাবে। এবং সেইটা কার, এটা রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট, ভারতবর্ষের মধ্যে যারা বসবাস করছে, তারা সিটিজেন হতে পারে, নন সিটিজেন হতে পারে, তাদের যে টোটাল যে ইনকাম, সেটাকে আমি বলবো জিডিপি। এবার জিডিপি থেকে জিএনপিতে যখন যাওয়ার প্রয়োজন রয়েছে, অর্থাৎ জিডিপির ক্যালকুলেশন ন্যাশনাল অ্যাকাউন্টসের মধ্যে হয়ে থাকে, এবং জিডিপি থেকে তো আরও যে সমস্ত ব্যালেন্স অফ পেমেন্টের যে আমরা ক্যালকুলেশন করলাম, সেই ক্যালকুলেশন এর মধ্যে সংযুক্ত হবে। হওয়ার পরে কী হবে, জিএনপি, অর্থাৎ একটা ইন্ডিয়ান ন্যাশনালের যা ইনকাম বা ইন্ডিয়ান যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলা হয়, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনালের যে টোটাল ইনকাম, সেই ইনকামটা জিএনপি, যেটা ন্যাশনাল অ্যাকাউন্টস থেকে বের করা হয়। এখন এই জিএনপি বের করার পরে সেখান থেকে নেট কত ইনফ্লো বা আউটফ্লো অফ ফরেন এক্সচেঞ্জ হয়েছে বা হয়েছে, সেই জিনিসটা কিন্তু আমরা এই ন্যাশনাল অ্যাকাউন্টস যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের মধ্যে দিয়েই আমরা জানতে পারি। এবং সেক্ষেত্রে আলাদা করে যে জিনিসটাকে দুটো অ্যাকাউন্ট জানতে হয়, সেটা আইআইপি অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে আমরা সাধারণত ইনভেস্টমেন্টের যে বিষয়গুলো বা বরোয়িংয়ের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমরা এই ফিনান্সিয়াল অ্যাকাউন্ট থেকে জানতে পারি। এবং আইআইপি থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন যে অ্যাকাউন্টটি রয়েছে,
সেখান থেকে আমরা ইনভেস্টমেন্টের যে নেট ইনফ্লো বা আউটফ্লো কত রয়েছে সেটা জানতে পারি, এবং এই দুটোই এই ন্যাশনাল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ আইআইপি এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টস ন্যাশনাল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে। এবং এর ফলে কি যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে নেট কত ইনফ্লো বা আউটফ্লো, তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট এবং ন্যাশনাল অ্যাকাউন্টের আমরা রিলেশনশিপ বুঝলাম। কারণ ন্যাশনাল অ্যাকাউন্টসের যে টোটাল অ্যাকাউন্টিং প্রসিডিওর বা অ্যাকাউন্টিং যে প্রিন্সিপাল, সেটা ব্যালেন্স অফ পেমেন্ট এর ব্যালেন্স অফ পেমেন্ট ওই ন্যাশনাল অ্যাকাউন্টসেরই একটা ছোট্ট অংশ। ন্যাশনাল অ্যাকাউন্টের মধ্যে যেমন দেশের অ্যাকাউন্টিং যে জিডিপি বের করার যে পদ্ধতিগুলো বা যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশনও থাকে, সঙ্গে জিএমপি বের করার যে ক্যালকুলেশন সেটা সংযুক্ত হয়, তার সঙ্গে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট সংযুক্ত হয়, যেটা বৈদেশিক ইনভেস্টমেন্ট বা বরোয়িংসগুলো তার মধ্যে লিপিবদ্ধ থাকে। এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি ন্যাশনাল অ্যাকাউন্ট থেকে, সেই জন্য এই দুটো লিঙ্কড অ্যাকাউন্ট। এই হচ্ছে কি আজকে ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে তোমাদের সামনে বলা বিভিন্ন প্রাথমিক পর্যায়ে বলা বিষয়। এটি ফার্স্ট পার্ট হিসেবে তোমাদের সামনে তুলে ধরলাম। আমি নেক্সট পার্টে ইন্ডিয়ান কারেন্ট ব্যালেন্স অফ পেমেন্ট কন্ডিশনস অ্যান্ড ডেফিসিট ইন ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট, এই সমস্ত যে বিষয়গুলোর সঙ্গে যুক্ত রয়েছে এবং স্ট্যাটিস্টিক্স পার্টটা, সেটা আমি সেকেন্ড পার্টে তোমাদের সঙ্গে আলোচনা করব।